জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে আশ্রম সংবাদ জেনে নেব। গত মাসে কি কি অনুষ্ঠান সৎসঙ্গ আশ্রমে পালিত হলো, তাছাড়া কোন কোন বিশিষ্ট ব্যক্তিবর্গরা সৎসঙ্গ আশ্রমে এসেছিলেন, আচার্যদেব দর্শনে, শ্রী শ্রী ঠাকুর দর্শনে, আশ্রম দর্শনে, তাছাড়া বর্তমানে সৎসঙ্গ আশ্রমে কি কি কার্য চলছে এবং আরও বিভিন্ন সংবাদ জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য। ফেসবুকে নতুন হলে, পেজে নতুন হলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। চলুন এবারে জেনে নেই বিস্তারিত। বিগত কয়েক বছর ধরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐকান্তিক উদ্যোগে সমগ্র সৎসঙ্গ আশ্রমভূমি একটু একটু করে যে অপরূপ সুচারু শোভায় সেজে উঠেছে, সেই সৌন্দর্য কেবল বহিরাগত ইষ্ট অনুরাগী ও দর্শনার্থীদেরই নয়, আশ্রমবাসীদেরও নিত্য নয়ন প্রসাদিনী মুগ্ধতায় আপ্লুত করে রেখেছে। অতি প্রত্যুষে আশ্রমে কর্মতৎপরতা শুরু হয়ে যায়। নিত্যদিনের মতো উষা কীর্তন দল কীর্তন গাইতে গাইতে ঠাকুর বাংলা ষোড়শী ভবন সমাধি মন্দির পরিক্রমা করে মনমোহিনী ধামে ফিরে আসেন। কীর্তনের প্রভাতী সুর সমগ্র আশ্রমে দিব্য স্নিগ্ধতার পরশ বুলিয়ে যায়। সেপ্টেম্বর মাসে দেওঘরে প্রাতকালীন বিনতির সময় সকাল 5:29 ছিল। শ্রী শ্রী আচার্যদেব প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঠাকুর বাংলায় প্রার্থনায় উপস্থিত হন। অধিকাংশ দিনেই ওনার সঙ্গে থাকেন পূজনীয় শুভদা। আচার্যদেবকে পুরোভাগে রেখে শত শত ভক্ত দর্শনার্থী সমবেত বিনতি প্রার্থনায় সম্মিলিত হন। প্রার্থনান্তে বাণী পাঠের পর্বে সর্বাগ্রে হয় সত্যানুসরণের পাঠ মূল বাংলায় এবং সেই সঙ্গে হিন্দি, ওড়িয়া, অসমিয়া, সাঁওতালি ও ইংরেজি অনুবাদে। তারপর পাঠ সংকলন থেকে একটি করে নির্বাচিত বাণী পাঠ করা হয়। 1 সেপ্টেম্বর থেকে সকালের সমবেত নাম জপও বাণী পাঠের সময় সকাল 8:55। আচার্যদেবের সান্নিধ্যে ঠাকুর বাংলায় সমবেত নাম ধ্যান এবং তদন্তর শ্রী শ্রী গুরু গ্রন্থ সাহেবজি ও পাঠ সংকলন থেকে আচারচর্যা 2য় খণ্ডের বাণী পঠিত হয়। নাম ও পাঠের পর 2টি ভক্তি সঙ্গীত ঠাকুরের চরণে অর্পণ করেন আশ্রমিক শিল্পীবৃন্দ। সেই সময়ে নিত্যদিনের মতো ঠাকুর বাংলায় আসেন পরম পূজনীয় বড় বৌরানীমা, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের চরণে স্ব-অর্ঘ্য প্রণাম নিবেদন করেন তিনি এবং ফেরার পথে ঠাকুর ভোগের রন্ধনশালায় একবার প্রবেশ করে সেদিনের ভোগের ব্যবস্থাপনা পরিদর্শন করেন তথা পাচকবর্গকে প্রয়োজনীয় নির্দেশাদি দিয়ে যান তিনি। সারাদিনব্যাপী নানান বিভাগে নানান কার্যক্রমে আশ্রমের পরিসরগুলি মুখরিত হয়ে থাকে। সকাল 10টার কিছু পরে ষোড়শী ভবনের নাটমণ্ডপে উপবেশন করেন আচার্যদেব এবং প্রায় দিনেই দুপুর 1টা পর্যন্ত সেই জনদরবারে তাকে ঘিরে মানুষের উত্থলিত সমাগম পরিলক্ষিত হয়। কত ব্যাধি, কত যাতনা, কত বিভ্রান্তি, কত বিপর্যয়, মানুষের পর মানুষ এসে নিজেদের সব দুঃখভার তার চরণে ঢেলে দিয়ে আশ্বাস নিয়ে, আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছে প্রতিনিয়ত। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। কোনো পরিস্থিতিতে আমাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, তার কাছে এসে তা জেনে নেওয়া এবং সেই বিধান কার্যক্ষেত্রে সুনিষ্পন্ন করার মধ্য দিয়ে সফল হওয়ার, বিজয়ী হওয়ার কাহিনী রচনা করাতেই সেই আশীর্বাদ লাভের প্রকৃত সার্থকতা। কদাচিৎ তেমন তেমন কাহিনীও এসে নিবেদন করে যান পুণ্যবান সফল কর্মা ভক্তজন। উচ্ছ্বসিত হন আচার্যদেব, নিজ মুখে সবাইকে ঠাকুরের সেই সব দয়ার কথা শুনিয়ে সুখী হন। দিনের 2য় ভাগেও একই চিত্রের পুনরাবৃত্তি হয়। 5:46 আচার্যদেবের উপস্থিতিতে সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা ও সমবেত প্রণামান্তে 5 মিনিট নাম জপ অনুষ্ঠিত হয়। অতঃপর অনুসৃতি
পঞ্চম খণ্ড এবং পাঠ সংকলন থেকে আচার্যচর্যা দ্বিতীয় খণ্ড এর বাণী পাঠ হয়। তারপরে আবার একইভাবে ষোড়শী ভবনের নাটমণ্ডপে আচার্যদেবের সন্নিধানে প্রায় রাত্রি 10টা পর্যন্ত চলে আশ্রমিক ও ভক্তবৃন্দের সমাবেশ। বহু মানুষ যারা সশরীরে দেওঘরে এসে আচার্যদেবকে নিজেদের সমস্যার কথা নিবেদন করতে পারছেন না, তাদের কথা চিন্তা করে পূজনীয় অবিন দাদার পরিচালনায় সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের কর্মীরা নিষ্ঠার সঙ্গে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 4টি দফায় কাজ করে চলেছেন। এর ফলে দূরান্তবাসী মানুষেরা তাদের সমস্যার কথা ফোনযোগে নিবেদন করে ফোনযোগেই সমাধান লাভ করছেন। টেলিফোনে নিবেদন জানানোর সময় কিছু তথ্য নিবেদনকারীদের কাছে জানতে চাওয়া হয়, যেমন নাম, ল্যান্ডমার্ক সহ ঠিকানা এবং নম্বর, দীক্ষিত হলে ফ্যামিলি কোড নম্বর ইত্যাদি। প্রতিদিন বহু নবজাতক শিশুর নামকরণের প্রার্থনা আসে। নামকরণের জন্য পুত্র সন্তানের ক্ষেত্রে নবজাতকের পিতা ও পিতামহের নাম এবং কন্যা সন্তানের ক্ষেত্রে মাতা ও মাতামহীর নাম প্রয়োজন হয়। শিশু জন্মানোর 1 মাসের মধ্যে নামকরণ প্রার্থনা করতে হয়। বসত বাড়ির নামকরণ গৃহস্বামীর নিজের মায়ের নামে করাই আচার্যদেবের ইস্পিত। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীদের নানান প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাদিও ফোনযোগে জানানোর জন্য কমিউনিকেশন সেন্টারের কর্মীরা দিনের পর দিন অক্লান্তভাবে পরিশ্রম করে চলেছেন। মাঝে মধ্যেই দেশ বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি আশ্রম সন্দর্শনে আসেন। তারা আশ্রমের সুন্দর পরিবেশ, ঠাকুর বাংলা ও জামতলা শ্রী অঙ্গনে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার আবাসগৃহ, মেমোরিয়া, স্মৃতি রক্ষানাগার, সমাধি মন্দির সহ সুবিশাল আনন্দবাজার ভবন, দ্রুতদীপ্তি হাসপাতাল, পাবলিশিং হাউস, অনুসন্ধিৎসু সভা, ফিলান্থ্রপি প্রভৃতি বহুবিধ কর্মায়তন পরিদর্শন করে অভূতপূর্ব আনন্দ লাভ করেন। শ্রী শ্রী আচার্যদেবের দর্শনে ও উনার অমীয় নির্ঝর সদ আলাপের মাধ্যমে তারা পরম দয়ালের সর্বকল্যাণকর জীবন আদর্শ তথা সৎসঙ্গের সর্বহিতকর বিস্তারমুখী নানান কর্মকাণ্ড সম্বন্ধে অভিহিত হন, বিস্মিত হন। গত 22শে আগস্ট 2025 অধ্যাপক অনিল সহস্রবুধে, সভাপতি রাষ্ট্রীয় শৈক্ষিক প্রৌদ্যোগিকী মঞ্চ, চেয়ারম্যান রাষ্ট্রীয় মূল্যাঙ্কন এবং প্রত্যয়ন পরিষদ, সভাপতি জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন, সাবেক সভাপতি অখিল ভারতীয় প্রযুক্তি বিদ্যা পরিষদ আশ্রম পরিদর্শনে আসেন। বর্তমানে আশ্রম প্রাঙ্গণে অধিকাংশ সময়ে গ্যারেজ সন্নিহিত চত্বরে একটি কৌতূহল উদ্দীপক বিরাট আকার যন্ত্রযান সকলের নজর কেড়েছে। এটি বস্তুত একটি টেলিস্কোপিক বুম লিফট, যা সাধারণত বৃহৎ শিল্পক্ষেত্রে অধিক উচ্চতায় কর্মসামগ্রী ও লোকবল সহ কার্য সাধনের জন্য ব্যবহার করা হয়। আচার্যদেবের দূরদৃষ্টিতে আশ্রমের নিজস্ব একটি বুম লিফট হওয়ায় ইদানিং বহুতর কর্মসৌকর্যে অসাধারণ সুবিধা পাওয়া গিয়েছে। ডিংলি BT36 RT মডেলের এই বুম লিফটটির দৌলতে যে কোনো উন্মুক্ত ক্ষেত্রে প্রায় 23 মিটার পর্যন্ত ঝুলন্ত আনুভূমিক দূরত্বে এবং 36 মিটার পর্যন্ত উলম্ব উচ্চতায় পৌঁছে যে কোনো কাজ করবার সুবিধা পাওয়া যাচ্ছে। এটি একটি অত্যন্ত শক্তিশালী ডিজেল চালিত হাইড্রোলিক মরকুচের ডিটোজ ইঞ্জিন, যার অফ রোড ক্ষমতা বিপুল। যন্ত্রপাতি সহ 3 জন পর্যন্ত কর্মীকে বহন করতে সক্ষম এর উচ্চ ক্ষমতা সম্পন্ন সুরক্ষিত প্ল্যাটফর্ম, যেখান থেকে যানটিকে সম্পূর্ণভাবে চালনা করা যায়। এর দ্বারা যে কোনো প্লাম্বিং, বৈদ্যুতিক ও নির্মাণ সংক্রান্ত মেরামত তথা রক্ষণাবেক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ, গাছের ডালপালা ছাঁটাই থেকে শুরু করে আরও নানাবিধ কাজ, যা আগে বহু শ্রমিকের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ উচ্চতায় ভাড়া বেঁধে বহু সময় ও পরিশ্রম ব্যয় করে করতে হতো,
সেসব এখন অনায়াসে তথা অনেক কম খরচে করা সম্ভব হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেবের উদ্যোগে ও প্রত্যক্ষ পর্যবেক্ষণে বর্তমানে সৎসঙ্গ রৈশসোনা মন্দির নবকলেবরে সজ্জিত হচ্ছে। মেমোরিয়াল সংস্কার কার্য, সৎসঙ্গ দ্রুতদীপ্তি হাসপাতালের নবনির্মিত বিল্ডিং নির্মাণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। আচার্যদেবের অজস্র আন্তরিক যত্নে ঠাকুরবাংলার বিথিপথের দুই পাশের বাগান ও গাছপালাগুলি সবই সুস্থ, সুপুষ্ট, সুঋত বর্ণিমায় অপূর্ব রূপ পরিগ্রহ করেছে। গত 1 সেপ্টেম্বর 2025 সোমবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 138তম জন্মতিথি মহোৎসব সারা দিনব্যাপী নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানাদির মাধ্যমে সাড়ম্বরে পালিত হলো সৎসঙ্গ আশ্রমে। পরদিন 2 সেপ্টেম্বর মঙ্গলবার সৎসঙ্গ আশ্রম দেওঘর ধামে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন স্মরণ উৎসব পালিত হল দেশের নানা প্রান্ত থেকে আগত লক্ষাধিক ভক্ত নরনারীর সমাবেশে। প্রতিবারের মতো এই বছরেও 3 সেপ্টেম্বর ভাদ্র সৎসঙ্গ পরিক্রমার সপ্তদশ দিবসে সন্ধ্যা 7টায় সুরসী ভবনের নাটমণ্ডপে পূজনীয় অবিন্দাদার পরিচালনায় এবং আশ্রমের যুবকবৃন্দের ব্যবস্থাপনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তন ও সৎসঙ্গের আয়োজন করা হয়। সৎসঙ্গে উপস্থিত থাকেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয়া মা ও বড় বৌরানী মা, পূজনীয় সিপাই দাদা, পূজনীয় বিঙ্কি দাদা, পূজনীয় টিঙ্কু দাদা, পূজনীয় অর্ণবাবু, পূজনীয় অন্তিকবাবু, পূজনীয়া মেজ বৌরানীমা সহ ইষ্ট পরিবারের অন্যান্যরা। সমগ্র সৎসঙ্গ জগতের তরুণ প্রজন্মের হৃদয়ে 3 সেপ্টেম্বরের এই সৎসঙ্গটি একটি বার্ষিক আনন্দ উৎসবের মর্যাদা অধিকার করেছে। তার একটাই কারণ, পূজনীয় অবিন্দাদার রচিত অভিনব আঙ্গিকের সঙ্গীত। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এ মাসের আলোচনা পত্রিকা থেকে আশ্রম সংবাদে প্রকাশিত এই তথ্যগুলি জেনে নিলাম, কিছু তথ্য সংবাদ জেনে নিলাম। আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।